তবে কি সমৃদ্ধির এই অজ্ঞান হওয়ার পিছনে অন্য কারোর ইচ্ছাকৃত কোনো? কি ভাবছো কুমার? হ্যাঁ, না, ভাবছিলাম রাজকুমারী সমৃদ্ধিকে আমি আমার কক্ষে নিয়ে যাব। সেখানে গিয়ে আমি নিজে ওর সেবা যত্ন করব। না মানে মহানামা, তোমার কক্ষে সমৃদ্ধিকে নিয়ে যাবে? হ্যাঁ, আমি কথা দিচ্ছি রাজকুমারী কোনো অযত্ন আমি করব না। ভাই কাকা, তোমার প্রস্তাব অতি উত্তম, কিন্তু বোধহয় তোমার নিয়ে যাওয়া উচিত হবে না, কারণ সেবা যত্নের বিষয়ে তোমার তো কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। হ্যাঁ কুমার, আর তাছাড়া বিবাহের পর সমৃদ্ধির সাথে তোমার প্রথম রাত, লজ্জার কারণে যদি সমৃদ্ধি কোনো কিছু চাইতে না পারে, সেক্ষেত্রে আমার মনে হয় সমৃদ্ধির এখানে থাকাটাই উচিত হবে। আমার তো মনে হয় কুমারকে এই দায়িত্ব নিতে দেওয়া উচিত। এ তুমি কি বলছো? হ্যাঁ দিদি, একবার ভেবে দেখো আজকের রাতটা ওদের জীবনে কত গুরুত্বপূর্ণ। আজকের রাতটা রাজকুমার আর রাজকুমারীর জীবনে কোনোদিনও ফিরে আসবে না। তাই আমার মনে হয় যে করেই হোক আজকের রাতটা ওদের একসঙ্গে থাকতে দেওয়া উচিত। তোমরা অযথা চিন্তা করছো, তোমরা ওদের ভুলে যাচ্ছ। রাজকুমার হিসেবে অন্য সকল বিদ্যার পাশাপাশি আমাকে সেবা শুশ্রূষার বিদ্যাও শিখতে হয়েছিল। এ কি ঋদ্ধিমণির হাত ঠান্ডা হয়ে যাচ্ছে কেন? কেন? সমৃদ্ধি, 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 কুমার, বৌরানী, স্বামীর উপস্থিতির মাহাত্ম্য দেখতেই পেলাম। আমি আমার কক্ষে ফিরে যাচ্ছি রাজিমা। গভীর রাতে যদি চিকিৎসা সংক্রান্ত কোনো প্রয়োজন হয় বা অন্য যে কোনো কারণে, আমাকে খবর দিতে যেন দ্বিধা না করা হয়। নিশ্চয়। ঋদ্ধিমণি, ঋদ্ধিমণি চোখ খোলো। ঋদ্ধিমণি, রাজিমা দেখো না ঋদ্ধিমণি চোখ খুলছে না কেন? সমৃদ্ধি, সমৃদ্ধি চোখ খোলো। রাজকুমারী এখন যদি দিদির সামনে কিছু বলে বসে তাহলে কিন্তু অনর্থ হয়ে যাবে। না না, তা তো হতে দেওয়া যাবে না। যে করেই হোক দিদিকে এখান থেকে সরিয়ে দিতে হবে। দিদি, দিদি, রাজকুমারীর তো জ্ঞান ফিরিয়ে এসেছে, তুমি বরং গিয়ে একটু বিশ্রাম নাও। না জয়দ্রথ, যতক্ষণ না সমৃদ্ধি পরিপূর্ণভাবে সুস্থ হচ্ছে ততক্ষণ আমি কোথাও যাব না। আমি এখানেই থাকবো। ঐশিকা, ঐশিকা, আমি বলছিলাম যে তুমি যদি এখানে বেশিক্ষণ থাকো তাহলে কিন্তু প্রাসাদে সকলে জেনে যাবে যে সমৃদ্ধি অসুস্থ হয়ে পড়েছে। উপদেশও হয়তো চিন্তা করবে, চলে আসবে। তাই আমি বলছিলাম তুমি এখন যাও, গিয়ে একটু বিশ্রাম করো। সমৃদ্ধির তো জ্ঞান ফিরে এসেছে, যদি কোনো প্রয়োজন পড়ে আমি নিশ্চয়ই তোমাকে ডাকবো। ঠিক আছে রাজিমা, আপনি যখন বলছেন, তবে কোনো প্রয়োজন হলে কিন্তু আমাকে অবশ্যই খবর দেবেন। নিশ্চয়।
আমিও তাহলে আসি রাজিমা, প্রয়োজন হলে আমাকে ডেকে পাঠাবেন। এসো। অসম্ভব, অসম্ভব, এ আমার সঙ্গে হতে পারে না, আমার সঙ্গে হতে পারে না। জয়দ্রথ, জয়দ্রথ, তুমি তুমি এই ষড়যন্ত্রের ভুল আমি জানি, তুমি সব নষ্ট করে দিলে তুমি। জয়দ্রথ, কেন করলে, কেন করলে তুমি? কি বোকা আমি, কি বোকা। আমি কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু বুঝতে পারিনি আমি। জয়দ্রথ, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। জয়দ্রথ, আমি তোমাকে কিছুতে মহানামা, মহানামা, কি হয়েছে? কেন এরকম করছো তুমি পাগলের মতো? আমার সমস্ত স্বপ্ন শেষ দিদি। কি হয়েছে বলবে তো মহানামা? আজ রাতে আমি সমৃদ্ধির সাথে নিশে যাপন করতে পারছি না। কেন? কারণ সমৃদ্ধি অসুস্থ, সে রাজিমার কোলে মাথা রেখে শুয়ে রয়েছে, আমি নিজের চোখে দেখে এসেছি। ভাই, ভাই এরকম করে না, নিজেকে সামলাও, একটু শান্ত হও তুমি। মহানামা, তুমি পুরুষ মানুষ, পুরুষ মানুষের এরকম করার শোভা পায় না। মাসুমা, ওঠো, ওঠো, ওঠো বলছি, ওঠো, ওঠো, এসো, এসো, বসবে, এসো, শান্ত হও, শান্ত হও মহানামা। এখন তুমি সুস্থ বোধ করছো তো মহানামা? এবার আমার একটা কথা বলো তো, সমৃদ্ধি কি সত্যি অসুস্থ? আমি নিজের চোখে দেখে এসেছি সে অজ্ঞান হয়ে গিয়েছিল, এরপর থেকে সন্দেহ কি করে করি? তবে 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 আমার মন বলছে এর পিছনে জয়দ্রথের হাত রয়েছে, নাহলে আজকের দিনে কিভাবে সমৃদ্ধি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল? তাহলে কি সমৃদ্ধির শুভাকাঙ্ক্ষীরা আমাদের পরিকল্পনার কথা জানতে পেরে গেছে? ঠিক বুঝতে পারছি না তো ত্রিজটা, এটা হতেও পারে, নাও হতে পারে। মাসুমা, হ্যাঁ, আমি বরং নিজে একবার সমৃদ্ধির কাছে যাই, আমি ওকে দেখে আসি এবং চেষ্টা করি এখানে ডেকে আনার। দাঁড়াও ত্রিজটা, এই মুহূর্তে তুমি সমৃদ্ধির কাছে যেও না। কেন? এইমাত্র মহানামা সেখানে গিয়েছিল, আবার তুমিও যদি সেখানে যাও তাহলে তো আমাদের শত্রু শিবিরের মনে খটকা জাগবে। এতক্ষণ তারা আমাদের পরিকল্পনা ধরে ফেলতে না পারলেও এবার বুঝে ফেলবে এর মধ্যে নিশ্চয়ই কোনো গোলযোগ রয়েছে। তাই আমরা চাইছি যেন তেন প্রকারেণ সমৃদ্ধিকে এখানে নিয়ে আসতে। বুঝলাম, কিন্তু তাহলে এখন উপায়? প্রথম রাতে সমৃদ্ধি মহানামাকে উপেক্ষা করতে পেরেছে, এবার আমাদের দেখতে হবে দ্বিতীয় রাতেও যেন সে কাজ সে করতে না পারে। আগামীকাল রাতে কি হবে না হবে সেটা পরের কথা মাসুমা, কিন্তু আমি আপনাদের বলে রাখছি, আমি সমৃদ্ধিকে ছাড়বো না। যেভাবেই হোক আমি তার সঙ্গে মিশে যাপন করবই, না হলে একজন স্বামী হিসেবে, রাজকুমার হিসেবে সবার সামনে আমার সম্মানটা কি থাকবে? আমি কিন্তু তুমি তাকে জোর করতে পারো না মহানামা, এই কাজ আমাদের অত্যন্ত বুদ্ধির সাথে করতে হবে, এমন ভাবে করতে হবে যাতে স্বেচ্ছায় সমৃদ্ধি তোমার সাথে রাত্রি যাপনে সম্মত হয়। কিন্তু দিদি, তার জন্য তো আমাকে সমৃদ্ধিকে একান্তভাবে পেতে হবে, কিন্তু ওকে তো সবাই খনা, রাজিমা সবাই ঘিরে রয়েছে। তাহলে এ ব্যাপারে আমার একটা পরিকল্পনা আছে ত্রিজটা। কি মাসুমা? এখন না মহানামা, সময় আসুক ঠিক বলবো। আপনার পরিকল্পনা এবার সফল হবে তো, নাকি অন্যান্য পরিকল্পনাগুলির মতো অলীক কল্পনা হয়ে থেকে যাবে? নিশ্চয়ই সফল হবে ত্রিজটা,
তবে এ ব্যাপারে তোমার সহায়তারও আমার প্রয়োজন আছে। পাবে, কথা দিলাম। শুধু তুমি নিজেকে সামলাও মহানামা। তোমার এই রাগ প্রয়োজনের সময় কাজে লাগিও, কেমন? আমি আসি ভাই, আসি। চলুন বাসু। তুমি যাও ত্রিজটা, আগামীকাল শস্য বিতরণ অনুষ্ঠানের বিষয়ে আমার মহানামার সাথে কিছু কথা আছে। শোনো মহানামা, তোমাকে যেন তেন প্রকারেণ সমৃদ্ধিকে একটা স্বল্প মেয়াদী ভ্রমণের জন্য রাজি করাতেই হবে। কেন? সেটা বোঝার মতো বয়স এবং বুদ্ধি তোমার নিশ্চয়ই আছে। একান্ত ভ্রমণে যখন তোমরা যাবে, তখন নবদম্পতিকে কেউ বিরক্ত করতে পারবে না মহানামা। আর সেই সুযোগে তুমি অসাধারণ মাসুমা, অসাধারণ। সত্যি এক উত্তম প্রস্তাব। আপনি তো এটা দিদির সামনে বলতে পারতেন, তিনি শুনে কতটা খুশি হতেন, স্বস্তি পেতেন। তোমার দিদির কোনো ভরসা রয়েছে? সে রাগের মাথায় কি করে বসে সে নিজেও জানে না। হয়তো এই পরিকল্পনার কার্যকারণ নিয়ে আমার সাথে বিবাদ বাঁধিয়ে বসতো। আমি তাকে সময় মতো ঠিক বুঝিয়ে বলবো মহানামা। বুঝতে পেরেছি। মনে রেখো মহানামা, যেন তেন প্রকারেণ খেলায় আমাদের জিততেই হবে। কি ব্যাপার জয়দ্রথ? রাজকুমারীর সাথে আমার কিছু কথা ছিল রাজিমা। কি কথা জয় দাদা? আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী বোন। কি জন্য? আমি একটা কথা মনের মধ্যে চেপে রেখেছিলাম। তোমার বিবাহের বহু পূর্বেই রাজকুমারের জন্মকুণ্ডলীর প্রতিলিপি আমার হাতে এসেছিল বোন। আমি যদি সময় মতো সেটা খনাকে দিয়ে দেখাতাম, তাহলে আজ তোমাকে এই বিপদের মুখে পড়তে হতো না। অবশ্য আমি যা করেছি, তবে বিশ্বাস করো, আমি যা করেছি তোমার ভালোর কথা ভেবেই করেছি। তোমার চোখে আমি নবজীবনে যে আনন্দ দেখেছিলাম, সেই আনন্দ আমি নষ্ট হতে দিতে চাইনি বোন। তবে আমি এখন বুঝতে পারছি, দাদার যে গুরু দায়িত্ব আমি কাঁধে নিয়েছিলাম, সেই গুরু দায়িত্ব পালনে আমি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছি। জয়দ্রথ, তুমি যা করেছো তা তো মহৎ উদ্দেশ্যে করেছো। সত্যি যদি কারোকে দোষ দিতে হয়, সে তো আমাকে দোষ দেওয়া উচিত। আমি নিজে এই বিবাহে সকলকে উৎসাহিত করছি। রাজিমা, আপনি নিজেকে এভাবে দোষারোপ করবেন না। আর জয় দাদা, তুমিও নিজেকে এভাবে দোষী ভেবো না। যে যতই উৎসাহ দিক, যে যতই দায়িত্ব নিক, আসল দোষী তো সেই, যে এই বিবাহের সিদ্ধান্ত নিয়েছে। আর তাছাড়া তোমরা তো আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলে। আমি তো তোমাদের কোনো কথা শুনতে চাই। তোমরা কেন এমন ভাবে ভেঙে পড়ছো?
কেন বলো তো? আমি তো বলেছি যে যে কোনো মূল্যে আমি ঋদ্ধিমণির জীবন রক্ষা করবই করব। আর আমার কাছে একটা পরিকল্পনা রয়েছে। ঋদ্ধিমণির জীবন কিভাবে রক্ষা করব। তোমরা কি সেটা শুনতে চাও? হ্যাঁ, অবশ্যই কন্যা। তবে শোনো। বুঝতে পেরেছো? বুঝেছি খনা। বাহ, এ তো অত্যন্ত চমৎকার পরিকল্পনা। আর তাছাড়া এর মধ্যে মধুর প্রতিশোধেরও সুযোগ রয়েছে। ঠিক বলেছ বোন। মধুর হোক বা অম্ল, প্রতিশোধ আমাদের নিতেই হবে। এমন প্রতিশোধ যা ত্রিজটা, দেবী গোদাবরী আর মহানামার সমস্ত পরিকল্পনা, সমস্ত স্বপ্ন তছনছ করে দেবে। ওরা বিপর্যস্ত হয়ে পড়বে আর ভাববে যে অন্যের ক্ষতি করার আগে একবার নিজেদের দিকটা ভেবে দেখা উচিত ছিল। কিন্তু কি খনা? কিন্তু ঋদ্ধিমণি কি শেষ পর্যন্ত পারবে লড়াই চালিয়ে যেতে? কারণ ভাই কাকা যে ঋদ্ধিমণির স্বামী হয়। একটু আগেই আমি ভাবছিলাম স্ত্রী হয়ে আমি আমার স্বামীর বিরুদ্ধে লড়াই করব কি করে। কিন্তু এখন বুঝতে পারছি যে স্বামীর মনে তার স্ত্রীর প্রতি কোনো ভালোবাসা নেই, যে স্বামী শুধুমাত্র তার ঘৃণ্য উদ্দেশ্য সাধনের জন্য বিবাহ করে, সেই স্বামীকে ছেড়ে দেবার অর্থ হলো নারীত্বের অপমান, তার সতীত্বের অসম্মান। আর এই অসম্মান আমি আমার প্রাণ থাকতে কিছুতেই হতে দেব না। সমৃদ্ধি, আমি তোমার এই রূপই দেখতে চাই। আর আমি আপনাদের আশীর্বাদ আর সমর্থন চাই। আমরা সব সময় তোমার পাশে আছি ঋদ্ধিমণি, সব সময়। আমরা তোমাকে কখনো হেরে যেতে দেব না। ধন্যবাদ খনা। আর একটা কথা ঋদ্ধিমণি, যা হয় তা ভালোর জন্যই হয়। হয়তো এর পিছনে নিশ্চয়ই কোনো মহৎ উদ্দেশ্য রয়েছে। অন্তত এতদিনে কাউকে পাওয়া গেল যে ভাই কাকার সাথে সামনাসামনি লড়াই করতে পারবে।